সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের রসায়ন চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী পড়তে যাচ্ছি। চলুন শুরু করি। পর্যায় সারণীর ইংরেজি হচ্ছে পিরিয়ডিক টেবিল। এই পর্যায় সারণী কেন তৈরি করা হয়েছিল সেটার উদ্দেশ্যটা আগে একটু জেনে নিই। পর্যায় সারণীর উদ্দেশ্য, পৃথিবীতে মৌলিক পদার্থ আছে টোটাল 118টা। এই 118টা মৌলিক পদার্থের সবারই কিছু ফিজিক্যাল ধর্ম আছে, সবারই কিছু কেমিক্যাল ধর্ম আছে। এই ফিজিক্যাল ধর্ম মানে হচ্ছে ভৌত ধর্ম, কেমিক্যাল ধর্ম মানে হচ্ছে রাসায়নিক ধর্ম। প্রত্যেকটা পদার্থের ফিজিক্যাল এবং কেমিক্যাল যে ধর্মগুলা, কাদের ফিজিক্যাল আর কেমিক্যাল? 118টা মৌলিক পদার্থ। 118টা মৌলিক পদার্থের ফিজিক্যাল আর কেমিক্যাল যে স্টেট অবস্থা, রাসায়নিক বা ভৌত যে অবস্থা, এই ভৌত অবস্থাগুলো প্রত্যেকটার আলাদা আলাদাভাবে জানা, প্রত্যেকটা মৌলিক পদার্থের ইন্ডিভিজুয়ালি ভৌত অবস্থা জানা বা প্রত্যেকটা মৌলিক পদার্থের ইন্ডিভিজুয়ালি রাসায়নিক অবস্থাটা জানা আমাদের জন্য অনেক কষ্টকর। এতগুলা আলাদা আলাদাভাবে মনে রাখাটাও সম্ভব না। তো এজন্য দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ সর্বপ্রথম 63টা মৌলিক পদার্থ নিয়ে পর্যায় সারণী শুরু করছিলেন। তিনি মৌলিক পদার্থগুলোকে সাজাইছিলেন তাদের ধর্ম অনুসারে, পারমাণবিক ভর অনুসারে সাজাইছিলেন। প্রথম দিকে মনে করছেন যে পারমাণবিক ভরের যে সিরিয়ালটা, এই সিরিয়াল অনুযায়ী সাজাইলে তাদের ধর্মে কিছুটা মিল পাওয়া যায়। এই চিন্তা করে তিনি 63টা মৌলিক পদার্থ নিয়ে পর্যায় সারণী শুরু করছিল। পরবর্তীতে দেখা গেছে যে পর্যায় সারণী আসলে মৌলিক পদার্থগুলোর যে পারমাণবিক ভর, এই পারমাণবিক ভরের উপর নির্ভর করে না। পরবর্তীতে দেখা গেছে পর্যায় সারণীর যে ভিত্তি বা পর্যায় সারণীতে যে সাজানোটার নিয়ম, মৌলিক পদার্থগুলো সাজানোর যে নিয়ম, সেই নিয়মটা আসলে মৌলিক পদার্থগুলোর যেই পারমাণবিক সংখ্যা আছে, প্রোটন সংখ্যা আছে, এই প্রোটন সংখ্যার উপর নির্ভর করে সাজাইলে পর্যায় সারণীটা সবচেয়ে বেশি পারফেক্ট হয়। তো পরবর্তীতে পর্যায় সারণীকে প্রথম দিকে পারমাণবিক ভর অনুসারে সাজানো হলেও পরবর্তীতে পর্যায় সারণীকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো শুরু হয়েছে। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যার উপর ডিপেন্ড করে তারপরে সাজানো শুরু হয়েছে। প্রোটন সংখ্যার উপর ডিপেন্ড করে যখন আমরা পর্যায় সারণীটাকে বানাইছি, তখন 118টা মৌলিক পদার্থকে এমন একটা ছকে বসানো গেছে, 1 by 1 118টা মৌলিক পদার্থকে এমন একটা ছকে বসানো গেছে যাতে পর্যায় সারণীতে প্রত্যেকটা গ্রুপে যে মৌলিক পদার্থগুলো আছে তাদের ধর্মটা একই রকম থাকে। পর্যায় সারণীটা এমনভাবে সাজানো হয়েছে যেন প্রত্যেকটা গ্রুপের মৌলিক পদার্থগুলোর যে ভৌত ও রাসায়নিক ধর্ম, ফিজিক্যাল ও কেমিক্যাল যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, এগুলা একই রকম যাতে থাকে, এই উদ্দেশ্য নিয়ে পর্যায় সারণীটা বানানো হয়েছে। তো গ্রুপের দিকে যদি আমরা তাকাই আর পর্যায়ের দিকে যদি তাকাই, সেগুলো কি এগুলো একটু বুঝে নিই। পর্যায় সারণীর গ্রুপ ও পর্যায় এগুলা কি অ্যাকচুয়ালি? পর্যায় সারণীর গ্রুপ ও পর্যায়, পর্যায় সারণীর গ্রুপ ও পর্যায়। এই গ্রুপ গুরুত্বপূর্ণ একটা জিনিস। পর্যায় সারণীতে গ্রুপ অনুযায়ী তাদের ধর্মগুলা একই রকম দেখা যায়। তো পর্যায় সারণীতে গ্রুপ ও পর্যায়, এই গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। পর্যায় সারণীর গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কেন? কারণ গ্রুপ অনুযায়ী পর্যায় সারণীর ধর্ম পরিবর্তিত হয়। পর্যায় সারণীর প্রত্যেকটা মৌলের ধর্ম, পর্যায় সারণীর প্রত্যেকটি গ্রুপের ধর্ম, পর্যায় সারণীর প্রত্যেকটি গ্রুপের ধর্ম আলাদা আলাদা। প্রত্যেকটি গ্রুপের ধর্ম ভিন্ন ভিন্ন। হ্যাঁ স্যার, এটা মনে হয় নেটওয়ার্কের জন্য, একটু ওয়েট করো, আবার মনে হয় ঠিক হয়ে যাবে। তো পর্যায় সারণীর প্রত্যেকটি গ্রুপের ধর্ম ভিন্ন ভিন্ন। আবার প্রত্যেকটি গ্রুপে যতগুলো মৌলিক পদার্থ আছে, এই সবগুলো মৌলিক পদার্থের ধর্ম একই। একই গ্রুপে অবস্থিত সকল মৌলিক পদার্থের, একই গ্রুপে অবস্থিত সকল মৌলিক পদার্থের সকল মৌলিক পদার্থের ধর্ম একই।
একই গ্রুপে অবস্থিত সকল মৌলিক পদার্থের ধর্ম একই। তো দেখো গ্রুপটা কেন গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা গ্রুপের ধর্ম ভিন্ন ভিন্ন হয়, আবার ভিন্ন ভিন্ন গ্রুপগুলোর যে কোনো একটা গ্রুপে যতগুলো মৌলিক পদার্থ আছে, যে কোনো একটা গ্রুপে যতগুলো মৌলিক পদার্থ আছে সবগুলো মৌলিক পদার্থের ধর্ম এক। যেমন মনে করো পর্যায় সারণীতে টোটাল 18টা গ্রুপ আছে। 1 নম্বর গ্রুপে যে 7টা মৌলিক পদার্থ আছে সেই 7টা মৌলিক পদার্থের ধর্ম একই, আবার 2 নম্বর গ্রুপে যে 6টা মৌলিক পদার্থ আছে তাদের ধর্ম একই। তো এটাই হচ্ছে গ্রুপের মাহাত্ম্য। পর্যায় সারণীটাতে আলাদা আলাদা করে তুমি গ্রুপ 1-এর 7টা মৌলিক পদার্থ সম্পর্কে জানাটা খুব টাফ। 7টা মৌলিক পদার্থকে সবাইকে নিয়ে আলাদা আলাদাভাবে ইনফরমেশন মনে রাখাটা খুবই কষ্টকর। তো প্রত্যেকটা মৌলিক পদার্থের আলাদা আলাদা ইনফরমেশন যাতে আমাদের মনে রাখতে না হয় এজন্য আমরা গ্রুপ হিসাবে ভাগ করে নিছি। পর্যায় সারণীর গ্রুপ 1 যদি আমি ভালো মতো জানি, ওই গ্রুপের যে 7টা মৌলিক পদার্থ আছে তাদের সম্পর্কে আমি ভালোভাবে জেনে যাব। আবার পর্যায় সারণীর গ্রুপ 2-এর যে মৌলিক পদার্থগুলো আছে 6টা, ওই 6টা মৌলিক পদার্থকে ভালোভাবে জানার জন্য গ্রুপ 2-কে জানলেই হবে। তুমি যদি গ্রুপ 2-কে ভালোভাবে জানো, তুমি পর্যায় সারণীর গ্রুপ 2-এর 6টা মৌলিক পদার্থগুলো জেনে যাও। এরপরে যদি আরও ডিটেলস জানতে চাও, তুমি যদি ভবিষ্যতে রসায়ন নিয়ে পড়াশোনা করো, তখন তোমাকে আরও গভীরে যাইতে হবে, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল মৌলিক পদার্থ নিয়ে আলাদা আলাদাভাবে জ্ঞান আহরণ করতে হবে। কিন্তু তুমি যদি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা ভবিষ্যতে না করো, সেক্ষেত্রে তোমার শুধু পর্যায় সারণীটা মাথায় রাখলেই মোটামুটি 118টা মৌলিক পদার্থ সম্পর্কে তোমার ধারণা থাকবে, টুকটাক অল্প স্বল্প ধারণা থাকবে, ভালোই ধারণা থাকবে। কিন্তু এরপরেও তুমি যদি এগুলো নিয়ে আরও কাজ করতে যাও, এগুলো নিয়ে যদি রিসার্চ করো, ডেভেলপ করো, তো তখন তোমার এগুলোর সাথে প্রত্যেকটা মৌলিক পদার্থের গ্রুপের জ্ঞানের সাথে সাথে প্রত্যেকটা মৌলিক পদার্থ সম্পর্কে আরও কিছু কিছু করে জ্ঞান জানা লাগবে, আরও কিছু কিছু করে ইনফরমেশন জানা লাগবে। পর্যায়টা কি? পর্যায়টা হচ্ছে পর্যায় সারণীর ভার্টিক্যাল ছকগুলা, পর্যায় সারণীর অনুভূমিক ছকগুলা। পর্যায় সারণীর অনুভূমিক ছকগুলারে বলে পর্যায়। পর্যায় সারণীর অনুভূমিক ছকসমূহকে পর্যায় বলে। পর্যায় সারণীর অনুভূমিক ছকসমূহকে অনুভূমিক ছক। অনুভূমিকের ইংরেজি হচ্ছে হরাইজন্টাল। অনুভূমিকের ইংরেজি হচ্ছে হরাইজন্টাল। তো পর্যায় সারণীর অনুভূমিক অর্থাৎ হরাইজন্টাল ছকসমূহকে পর্যায় বলে। আর পর্যায় সারণীতে যে উলম্ব ছকগুলা থাকবে, উলম্ব মানে হচ্ছে এরকম লম্বা লম্বা যে ছকগুলা থাকবে, এই লম্বা লম্বা ছকগুলাকে আমরা বলবো গ্রুপ। পর্যায় সারণীর লম্বা যেই ছকগুলা থাকবে অর্থাৎ উলম্বকে ইংরেজিতে ভার্টিক্যাল বলে। তো পর্যায় সারণীর উলম্ব ছকসমূহকে গ্রুপ বলে। পর্যায় সারণীর উলম্ব ছকসমূহকে গ্রুপ বলে। পর্যায় সারণীর উলম্ব ছকসমূহকে গ্রুপ বলে। আচ্ছা, পর্যায় সারণীর গ্রুপের ব্যাপারে তো একটু শুনলাম। একটা গ্রুপের সম্পর্কে জানলেই ওই গ্রুপের সবগুলো মৌলিক পদার্থকে জানা হয়। পর্যায়ের ব্যাপারটা কি? পর্যায় ধরে ধরে প্রত্যেকটা মৌলিক পদার্থের ধর্ম একটু একটু করে পাল্টায়। আমরা প্রত্যেকটা পর্যায় সম্পর্কে যদি আলাদা করে জানতে চাই বা প্রত্যেকটা পর্যায় সম্পর্কে যদি আমরা আলাদা করে জানি, মনে করো আমি পর্যায় 1 নিয়ে বা পর্যায় 2 নিয়ে আলোচনা করতেছি বা পর্যায় 3 নিয়ে আলোচনা করতেছি। পর্যায় 3-এর একদম প্রথম দিকের মৌলগুলো থাকবে কঠিন টাইপের। যত আমি পর্যায় 3 ধরে সামনের দিকে যাইতে থাকবো, দেখো পর্যায়গুলো থাকে এরকম অনুভূমিক। ভূমির সমান্তরাল হইলে তারে বলে অনুভূমিক। অনুভূমিকের পরিচয়টা লিখে রাখো। ভূমির সমান্তরাল হইলে সেটাকে বলে অনুভূমিক। ভূমি মানে হচ্ছে পৃথিবীর মাটি, ভূমির সমান্তরালকে অনুভূমিক বলে। ভূমির সমান্তরাল হচ্ছে অনুভূমিক। ভূমির সমান্তরাল মানেই অনুভূমিক। ভূমির সমান্তরাল মানেই অনুভূমিক। উলম্বকে ইংরেজিতে বলে ভার্টিক্যাল। উলম্ব মানে হচ্ছে ভার্টিক্যাল, অনুভূমিক মানে হচ্ছে হরাইজন্টাল। হরাইজন্টালের অর্থ হচ্ছে ভূমির সমান্তরাল। তো মনে করো তুমি পর্যায় 2-এ আসো বা পর্যায় 3-এ আসো। পর্যায় 3-এ থাকলে প্রথমে তুমি পাবা কঠিন, এরপরেও তুমি পাবা কঠিন, এরপরেও তুমি পাবা কঠিন, এরপরেও তুমি পাবা কঠিন। দেখো কঠিনগুলো সবই কঠিন, কিন্তু এই কঠিনটা সবচেয়ে বেশি কঠিন, এটা একটু কম।
এটা তার চেয়ে একটু কম, তার চেয়ে একটু কম, মানে কঠিন পদার্থগুলো আস্তে আস্তে দুর্বল হইতে থাকে। এটা সবচেয়ে শক্ত কঠিন পদার্থ, এটা তার চেয়ে একটু কম শক্ত, এটা তার চেয়ে আরেকটু কম শক্ত কঠিন, এটা তার চেয়ে আরেকটু কম শক্ত। এরকম করতে করতে কঠিন এক সময় কঠিনের যেই ব্যাপারটা, শক্তর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হারায় ফেলে। কঠিন আস্তে আস্তে নরম হইতে থাকে। এই কঠিনগুলো যখন আস্তে আস্তে নরম হইতে থাকে তখন সেগুলোকে আমরা কঠিন পদার্থ আর বলি না, সেগুলোকে আমরা অধাতু বলি। তো কঠিন চলতে 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 একসময় অধাতু শুরু হয়। অধাতুগুলো কীরকম হয়? অধাতুগুলো তরল হয়, গ্যাসীয় হয়। তো কঠিন চলতে চলতে একসময় আমরা তরল পাবো, তরল পাবো, তরল পাবো, একসময় আমরা গ্যাসীয় পাবো, গ্যাসীয় পাবো। এই হচ্ছে পর্যায়ের ব্যাপার। তুমি যদি কোনো পর্যায়ের শুধু প্রথম দিকের একটা দুইটা সম্পর্কে জানো, তুমি মোটামুটি পর্যায়ের সামনেরগুলো সম্পর্কেও আইডিয়া করতে পারবা। যেমন পর্যায়ের প্রথম দিকেরগুলো হচ্ছে কঠিন, মাঝখানেরগুলো হচ্ছে তরল, আর পর্যায়ের লাস্টের দিকেরগুলো হচ্ছে গ্যাসীয়। যেমন মনে করো 3 নাম্বার পর্যায়ের এটা যদি 3 নাম্বার পর্যায়ে হয়, 3 নাম্বার পর্যায়ের গ্রুপ 17তে, 3 নাম্বার পর্যায়ে গ্রুপ 17তে ক্লোরিন থাকে। ক্লোরিন হচ্ছে গ্যাসীয়। ক্লোরিনের পরে আর্গন থাকে, আর্গন নিজেও গ্যাসীয়। দেখো, আবার 3 নাম্বার পর্যায়ের একদম প্রথমে থাকে কে? সোডিয়াম। এরপরে কে থাকে? ম্যাগনেসিয়াম। তারপরে কে থাকে? অ্যালুমিনিয়াম। এরা সবাই কঠিন, এরা 3জনই কঠিন, আবার এরা 2জন কীরকম? গ্যাসীয়। তো আমরা জানলাম পর্যায় সারণীতে সাধারণত তরল ধাতু নাই, তরলটা মুছে ফেলো, এটা ভুল। তরল ধাতু দুনিয়াতে নাই, ওই কঠিনই, কিন্তু সেগুলা আর ধাতু থাকে না, সেগুলো অধাতু হয়ে যায়। কঠিন যেগুলো এগুলো সব ধাতু, কঠিন যেগুলো এগুলো সব ধাতু। ধাতুর পরে শুরু হয় হচ্ছে অধাতু। আমরা যেটাকে তরল বলছি সেটাকে তোমরা অধাতু হিসেবে চিনো। গ্যাসও অধাতু, আবার গ্যাস ছাড়াও অধাতু হওয়া সম্ভব। যেমন মনে করো কাঠ, কাঠ একটা অধাতু, এটা কঠিন পদার্থ এবং এটা অধাতু, কিন্তু এটা গ্যাসীয় না। গ্যাসীয় 2 রকম হইতে পারে, অধাতুগুলো গ্যাসীয় হইতে পারে, আবার অধাতুগুলো কঠিনও হইতে পারে। অধাতুগুলো গ্যাসীয় হইতে পারে, অধাতুগুলো কঠিনও হইতে পারে। তো দেখো ক্লোরিন, আর্গন এরা অধাতু, আবার কোন টাইপের অধাতু? গ্যাসীয়। আবার নর্মাল অধাতুও পাবা তুমি সালফার পাবা, তারপরে হচ্ছে তুমি ফসফরাস পাবা, তুমি সিলিকন পাবা, এগুলো সব হচ্ছে অধাতু। তো পর্যায় সারণীর কোনো একটা পর্যায়কে তুমি যদি আলাদাভাবে জানো, বা কোনো একটা পর্যায়ের প্রথম দিকে তুমি যদি কাউকে জানো, তাহলে পরেরগুলা তুমি আইডিয়া করে নিতে পারবে। বা একটা পর্যায়ের যদি জানা থাকে যে এই পর্যায়ে কারা কারা আছে, কয়েকদিন পরে তোমরা জানতে পারবা কারা কারা কোন পর্যায়ে থাকে। এটা একটা সিস্টেম আছে বের করার, আমরা দেখব। তো কোনো একটা পর্যায়ের সম্পর্কে তুমি যদি জানো যে পর্যায়ের কোন জায়গায় সে অবস্থান করতেছে, কোনো একটা মৌলিক পদার্থ পর্যায়ের কোন জায়গায় অবস্থান করতেছে, ফার্স্টের দিকে, মাঝামাঝিতে, না লাস্টের দিকে, এটা যদি তুমি মোটামুটি আইডিয়া করতে পারো, তাহলে তুমি বুঝে যাবা যে এই মৌলটা কঠিন, এই মৌলটা অধাতুর মধ্যে কঠিন, নাকি ধাতুর মধ্যে কঠিন, নাকি অধাতুর মধ্যে গ্যাসীয়। মৌলটা ধাতু হইলে সে কঠিন, নাকি অধাতু হইলেও সে কঠিন, নাকি গ্যাসীয়গুলো অধাতু গ্যাসীয়। তো ব্যাপারটা বুঝো, ধাতু কঠিন এরা থাকে পর্যায়ের প্রথম দিকে, পর্যায়ের একদম প্রথম দিকে। আচ্ছা, অধাতু কঠিন এরা থাকে পর্যায়ের মাঝামাঝিতে, পর্যায়ের মাঝামাঝি। আর সবার লাস্টে আছে অধাতুর মধ্যে গ্যাসীয়, এরা থাকে পর্যায়ের একদম শেষ প্রান্তে, পর্যায়ের শেষ প্রান্তে। ধাতু, অধাতু দেখলাম। তো গ্রুপ সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া পাওয়া গেছে, পর্যায় সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া পাওয়া গেছে। আচ্ছা, তোমরা কি শুনতে পাইতেছো? ক্যামেরাটা এখন দেখা যায়? আচ্ছা, তো গ্রুপ সম্পর্কেও একটু একটু জানা হইলো, পর্যায় সম্পর্কে একটু একটু জানা হইলো। এগুলা নোট নিয়ে নাও, আর এখন যদি নোট না নেওয়া হয় এখনও, তাহলে ইউটিউব থেকে দেখে নিও, পরে নোট নিয়ে নিও ওইখান থেকে। এখন মুছে ফেললাম, ইউটিউব থেকে আবার পরে দেখে নোট নিয়ে নিও। এবার আমরা পর্যায় সারণীটার একটু ভিজুয়ালাইজেশন করি, পর্যায় সারণীটাকে একটু দেখি, দেখতে সে কীরকম। আমাদের বইতে দেওয়া আছে পর্যায় সারণীটা, তোমরা এর আগেও পর্যায় সারণী থেকে টুকটাক কাজ করছো।
পর্যায় সারণীতে কোথায় কোন মৌলগুলো অবস্থান করতেছে, পর্যায় সারণীর কোন গ্রুপে কোন মৌলগুলো অবস্থান করতেছে সেটা জানার জন্য আমাদেরকে কিছু সিস্টেম জানলেই হয়ে যায়। কোন একটা মৌল কোথায় আছে সেটা জানার জন্য ওই মৌলের গ্রুপ নাম্বার এবং ওই মৌলের পর্যায় নাম্বার এই দুটো জিনিস জানলেই আমরা মৌলটা পর্যায় সারণীর কোথায় অবস্থান করতেছে সেটা বের করতে পারি। যেমন মনে করো তোমরা গ্রাফের কাজ করছো, গ্রাফের কোনো একটা বিন্দুকে খুঁজতে গেলে গ্রাফের এক্স অক্ষকেও লাগতো ওয়াই অক্ষকেও লাগতো। কথাটা বুঝতেছো? মনে করো গ্রাফের কোনো একটা বিন্দু, গ্রাফের কোনো একটা বিন্দুর কয়টা পরিচয় থাকে? গ্রাফে কোনো একটা বিন্দুর দুইটা পরিচয় থাকে, একটা হচ্ছে এক্স অক্ষের পরিচয় আর একটা হচ্ছে ওয়াই অক্ষের পরিচয়। আমরা একটু দেখি, একটা গ্রাফ দেখি। মনে করো এই গ্রাফটাতে যে কোনো একটা বিন্দু নিলাম, আমরা গ্রাফের মধ্যে আমরা যে কোনো একটা বিন্দু নিলাম, এই হচ্ছে গ্রাফ, গ্রাফের মধ্যে যে কোনো একটা বিন্দু নিলাম। এই বিন্দুটার অবস্থান জানার জন্য আমার কি জানতে হবে? আমার জানতে হবে সে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে। ধরলাম যে সে এক্স অক্ষ বরাবর গেছে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর গেছে কতটুকু, ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু উপরে উঠছে, ধরে নিলাম ওয়াই অক্ষ বরাবর উপরে উঠছে ওয়াই পরিমাণ। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর সে সামনে গেছে এক্স পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর সামনে গেছে ওয়াই পরিমাণ। তাহলে এই বিন্দুটার পরিচয় কি? বিন্দুটার পরিচয় হচ্ছে এক্স অক্ষে এক্স, ওয়াই অক্ষে ওয়াই। তো সেমভাবে পর্যায় সারণীতে তুমি যদি কোনো একটা মৌলকে যদি তুমি বের করতে চাও যে সে কোথায় আছে, ধরলাম যে এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী। পর্যায় সারণী মনে করে এখানে কোনো একটা মৌলিক পদার্থ আছে, এই ঘরে কোনো একটা মৌলিক পদার্থ আছে ধরে নিলাম, এই ঘরে কোনো একটা মৌলিক পদার্থ আছে। এটা যদি আমাদের এই ঘরে কোনো একটা মৌলিক পদার্থ আছে, এটা যদি আমাদের জানতে হয়, ধরলাম এই ঘরে এক্স নামে একটা মৌলিক পদার্থ আছে, ঠিক আছে, বা এ বি সি ডি যে কোনো একটা মৌলিক পদার্থ আছে এই ঘরে। এখন এই ঘরটার পরিচয় কি দেখো তো? এই ঘরটা এরকম লম্বালম্বিভাবে একটা নাম্বার পাইতেছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে এক্স মৌলটা কত নাম্বার গ্রুপে আছে? 3 নাম্বার গ্রুপে আছে। এরকম লম্বালম্বি লাইনগুলোকে কি বলে? এই যে এই লাইনগুলোকে কি বলে? এই লাইনগুলোকে বলে হচ্ছে গ্রুপ। এই লাইনগুলোকে বলে গ্রুপ। আবার এরকম যেই হরাইজন্টাল লাইনগুলো, এই যে এরকম যেই অনুভূমিক ছকগুলো, এই ছকগুলোকে কি বলে? এই ছকগুলোকে বলে হচ্ছে পর্যায়। তো দেখো এক্স 3 নাম্বার গ্রুপে আছে, কিন্তু কত নাম্বার পর্যায়ে আছে? 1 নাম্বার পর্যায়ে নাকি 2 নাম্বার পর্যায়ে নাকি 3 নাম্বার পর্যায়ে? কেমনে বলবো? 1 নাম্বার পর্যায়ে আছে না 2 নাম্বার পর্যায়ে আছে? দেখো তো, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার পর্যায়, এটা হচ্ছে 2 নাম্বার পর্যায়, এটা হচ্ছে 3 নাম্বার পর্যায়। তাহলে কত নাম্বার পর্যায়ে আছে সে আছে 2 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপে। তাহলে এক্স এর পরিচয় কি? এক্স এর পরিচয় হচ্ছে গ্রুপ নং 2, গ্রুপ 2। আর পর্যায় কত নাম্বার? সরি, গ্রুপ হচ্ছে 3 আর পর্যায় কত নাম্বার? পর্যায়ের দিকে আছে সে 2 নাম্বারে। ব্যাস, আমরা বুঝে গেছি কোন একটা মৌলিক পদার্থ কোন জায়গায় অবস্থান করতেছে। এটা নিয়ে ডিটেলস আমরা জানবো পরে। আমরা পর্যায় সারণীতে ছিলাম, পর্যায় সারণীতে আবার ফেরত গেলাম। এটা নিয়ে ডিটেলস আমরা হয়তো আজকেই জানবো। তো আমরা যেটা বলতেছিলাম, পর্যায় সারণীর গ্রুপ আর পর্যায়গুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে বলতেছিলাম। পর্যায় সারণীতে গ্রুপ আছে কয়টা? পর্যায় সারণীতে মোট গ্রুপ আছে কয়টা? মোট গ্রুপ সংখ্যা 18টা। পর্যায় সারণীতে মোট গ্রুপ সংখ্যা কত? 18। পর্যায় সারণীতে মোট পর্যায় সংখ্যা কত? মোট পর্যায় সংখ্যা, পর্যায় সারণীতে মোট পর্যায় সংখ্যা আছে 7টা। মোট পর্যায় আছে 7টা, মোট গ্রুপ আছে 18টা। তো গ্রুপগুলো কোথায় থাকে আর পর্যায়গুলো কোথায় থাকে আমরা একটু আঁকি। পুরো পর্যায় সারণীটাই আমরা রাখতেছি।
হ্যাঁ, এগুলো পর্যায় সারণীর মধ্যেই পড়ে। এগুলা মেইন জায়গায়, মানে মেইন পর্যায় সারণীতে এদের জায়গা না হওয়ার কারণে এদেরকে মেইন পর্যায় সারণীর নিচে দিছে। মেইন পর্যায় সারণীতে এদের জায়গা হয় না, এদেরকে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড বলে। দেখো আমরা পর্যায় সারণী আঁকছি, এখানে লম্বালম্বী ঘর আমরা দিব কয়টা বলতে পারো? আমরা লম্বালম্বী ঘর দিব এখানে 18টা। লম্বালম্বী ঘরগুলোকে বলে গ্রুপ, গ্রুপ থাকার কথা 18টা, এজন্য আমরা লম্বালম্বী ঘরও দিব 18টা। তো দেখো এটা হচ্ছে লম্বালম্বী প্রথম ঘর, এটারে বলবো গ্রুপ নাম্বার 1, ঠিক আছে। এটারে বলবো গ্রুপ নাম্বার 2, এটারে বলবো গ্রুপ নাম্বার 1, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 2। এখানে আছে গ্রুপ নাম্বার 3, এখানে আছে গ্রুপ নাম্বার 4, এখানে আছে গ্রুপ নাম্বার 5, এখানে আছে গ্রুপ নাম্বার 6, 7, 8, 9, 10, 11, 12, এখানে আছে গ্রুপ নাম্বার 13, এখানে আছে 14, এখানে আছে 15, এখানে আছে 16, 17, 18। তো দেখো তো পর্যায় সারণীতে টোটাল কয়টা গ্রুপ হইল? পর্যায় সারণীতে টোটাল গ্রুপ হইল 1 থেকে 18 পর্যন্ত, 1টা 2টা 3টা এরকম করতে করতে পর্যায় সারণীতে গ্রুপ আছে মোট 18টা। তো 18টা গ্রুপের মধ্যে 1 থেকে 18 পর্যন্ত যে আমরা সিরিয়াল করলাম, আচ্ছা এটাতে পরে যাই একটু। পর্যায় কোথায় আছে পর্যায়টার একটু দেখি, পর্যায়টাকে একটু দেখি। এক, 2, 3, 4, 5, 6, 7, সরি নিচের দাগটা নাই। দেখো আমরা অনুভূমিক ঘর কয়টা দিছি এখানে? অনুভূমিক ঘর এখানে কয়টা বসাইছি আমরা? অনুভূমিক ঘর বসানো হয়েছে 7টা। অনুভূমিক কোনগুলা দেখো, এই যে এই ঘরটা হচ্ছে অনুভূমিক ঘর, এই ঘরটা হচ্ছে অনুভূমিক ঘর। অনুভূমিক ঘরগুলোকে আমরা বলবো পর্যায়, অনুভূমিক ছকগুলোকে আমরা বলবো পর্যায়। অনুভূমিক ছক এদের নাম হচ্ছে পর্যায়। কয়টা পর্যায় আছে আমরা নাম্বারিং করি 1 by 1, ওই সাইড থেকে নাম্বারিং করি। এটা হচ্ছে প্রথম পর্যায়, পর্যায় নাম্বার 1। এটা হচ্ছে সেকেন্ড পর্যায়, থার্ড পর্যায়, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ। তাহলে পর্যায় সারণীতে টোটাল পর্যায় আছে কয়টা? টোটাল পর্যায় আছে 7টা। টোটাল গ্রুপ আছে কয়টা? টোটাল গ্রুপ আছে 18টা। এবার এই যে 1 থেকে 18 পর্যন্ত আমরা নাম্বারিং করছি, এই নাম্বারিংটাকে বলে CAS সিস্টেম। CAS সিস্টেম, কেমিক্যাল অ্যাবস্ট্রাক্ট সার্ভিস নামে কিছু একটা হবে CAS এর পূর্ণরূপ। এই CAS সিস্টেম এটা ইউজ করে আমেরিকানরা। এটা ইউজ করে কারা? আমেরিকানরা CAS সিস্টেমে পর্যায় সারণীকে গ্রুপ বরাবর নাম্বারিং করছে 1 থেকে 18 পর্যন্ত। CAS সিস্টেমে লেখো, CAS সিস্টেমে পর্যায় সারণীকে 1 থেকে 18 পর্যন্ত সংখ্যায়িত করা হয়। CAS সিস্টেমে পর্যায় সারণীকে 1 থেকে 18 পর্যন্ত, 1 থেকে 18 নং পর্যন্ত সংখ্যা দ্বারা গ্রুপ নির্দেশ করা হয়। 1 থেকে 18 পর্যন্ত সংখ্যা দ্বারা গ্রুপ নির্দেশ করা হয়। তোমরা কি কথাটা বুঝতে পারছো?
আচ্ছা দেখো আমরা যে নাম্বারিংটা করলাম, এটারে বললাম গ্রুপ 1, এটারে বললাম 2, এটারে বললাম 3, এটারে বললাম 4, এই যে 1 2 3 4 করে আমরা টোটাল 18টা গ্রুপ বানাইছি বা 18টা গ্রুপ পাইছি। এই সিস্টেমটাকে বলে 1 থেকে 18 পর্যন্ত নাম্বারিং করার সিস্টেমটাকে বলে CAS সিস্টেম। আমেরিকানরা এই সিস্টেমে পর্যায় সারণী বানায়। পর্যায় সারণী বানানোর আরও একটা সিস্টেম আছে, এটা তো গেল CAS সিস্টেম, আরেকটা আছে ওল্ড PUC সিস্টেম, ওল্ড IUPAC সিস্টেম, ওল্ড IUPAC সিস্টেম। ওল্ড IUPAC সিস্টেমে কি বলা হয়? ওল্ড IUPAC সিস্টেমে পর্যায় সারণীকে কিভাবে নাম্বারিং করা হয়? ওল্ড সিস্টেমটা কারা ইউজ করে সেটাকে একটু জেনে নেই। ওল্ড সিস্টেমটা ইউজ করে কারা? ওল্ড সিস্টেমটা ইউজ করে হচ্ছে ইউরোপিয়ানরা। ওল্ড সিস্টেম ইউজ করে ইউরোপিয়ানরা। আচ্ছা, ওল্ড সিস্টেমে পর্যায় সারণীকে তারা কিভাবে নাম্বারিং করে এটা ইউটিউব থেকে আবার দেখে নিও। আমরা এখানে কিছু কিছু নাম্বার মুছে এবার IUPAC সিস্টেমে গ্রুপের নাম্বারটা কিভাবে বসায় সেটা লিখতে যাইতেছি। ওল্ড IUPAC সিস্টেমে গ্রুপকে নাম্বারিং করার সময় সাব গ্রুপে ডিভাইড করে। লিখে নাও কথাটা। ওল্ড IUPAC সিস্টেমে নাম্বারিং করার সময় ওল্ড IUPAC সিস্টেমে গ্রুপ নির্ধারণ করার সময় A B সাবগ্রুপে ভাগ করা হয়। গ্রুপ নির্ধারণ করার সময় ওল্ড IUPAC সিস্টেমে গ্রুপ নির্ধারণ করার সময় A ও B সাবগ্রুপে ওল্ড IUPAC সিস্টেমে গ্রুপ নির্ধারণ করার সময় A ও B সাবগ্রুপে 18টা গ্রুপকে ভাগ করা হয়। 18টা গ্রুপকে ভাগ করা হয়। তোমাদের বইতে এখন এটা নাই, আমাদের সময় A ও B সাবগ্রুপ দিয়ে পড়ানো হইতো। আমরা ওল্ড IUPAC সিস্টেমে পর্যায় সারণী করছিলাম। তোমরা পর্যায় সারণীটাকে এখন করতেছো CAS সিস্টেমে। CAS সিস্টেমে গ্রুপ হচ্ছে 1 থেকে 18 পর্যন্ত থাকে। আর ওল্ড IUPAC সিস্টেমে গ্রুপ থাকে টোটাল 8টা। গ্রুপ থাকে 8টা, এখানে 18টাই থাকবে, কিন্তু এই 18টাকে আমরা 8টা নাম্বার দিয়ে নাম্বারিং করব। কিভাবে? 8টার একটা থাকবে A, 8টার আরেকটা থাকবে B, মানে 8টা A গ্রুপ থাকবে, 8টা A সাবগ্রুপ থাকবে, 8টা B সাবগ্রুপ থাকবে, সব মিলিয়ে হয়ে যাবে 18টা। এখন তোমাদের কোশ্চেন হইতে পারে 8টা A সাবগ্রুপ, 8টা B সাবগ্রুপ, টোটাল মিলে কয়টা গ্রুপ হয়? 16টা গ্রুপ হয়, কিন্তু এখানে তো গ্রুপ আছে টোটাল 18টা। এখানে এরকম গ্রুপ আছে কয়টা? এরকম লম্বালম্বি গ্রুপ আছে কয়টা? 18টা গ্রুপ আছে। কিন্তু আমরা যদি ওল্ড IUPAC সিস্টেমে A আর B সাবগ্রুপকে 8টা করে ধরি, A সাবগ্রুপকে যদি ধরি যে 8টা, B সাবগ্রুপকে যদি ধরি 8টা, তাহলে আমাদের টোটাল গ্রুপ হয়ে যায় 16টা। কিন্তু পর্যায় সারণীতে গ্রুপ থাকতে হবে মোট 18টা। তো মোট 18টা গ্রুপকে তারা কিভাবে সাবগ্রুপে ভাঙছে? মোট 18টা গ্রুপকে তারা কিভাবে সাবগ্রুপে বিভাজন করছে? 1 থেকে 8 পর্যন্ত A সাবগ্রুপ আছে, আবার 1 থেকে 8 পর্যন্ত B সাবগ্রুপও আছে। 1 থেকে 8 পর্যন্ত A সাবগ্রুপও আছে, 1 থেকে 8 পর্যন্ত B সাবগ্রুপও আছে। আচ্ছা, A সাবগ্রুপ আর B সাবগ্রুপের মধ্যে তফাৎ কোথায়? যে সকল মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রনগুলা D অরবিটে প্রবেশ করবে না তারা হচ্ছে A। D অরবিটে ইলেকট্রন না ঢুকলে সেগুলা A সাবগ্রুপ। D অরবিটে ইলেকট্রন ঢুকলে সেগুলা হচ্ছে B সাবগ্রুপ। D অরবিটে ইলেকট্রন প্রবেশ করলে D অরবিটে ইলেকট্রন প্রবেশ করলে B, D অরবিটে প্রবেশ না করলে A। দেখো, D অরবিটে ইলেকট্রন থাকে না, D অরবিটে ইলেকট্রন থাকবে না। A সাবগ্রুপের কাহিনী হচ্ছে A সাবগ্রুপের D অরবিটে ইলেকট্রন থাকবে না, আর B সাবগ্রুপের D অরবিটে ইলেকট্রন থাকবে। এই হচ্ছে A সাবগ্রুপ আর B সাবগ্রুপের মধ্যে তফাৎ। তো এবার আমরা সাবগ্রুপগুলোকে বসাই এখানে। খেয়াল করো, এটা হচ্ছে 1-এর A সাবগ্রুপ, এটা হচ্ছে 2-এর A সাবগ্রুপ। এখানে
হ্যাঁ, এ সাব গ্রুপ, ডি অরবিটে ইলেকট্রন থাকবে না, এটা হচ্ছে ইলেকট্রনের ই, ইলেকট্রনের ই, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা হচ্ছে 1 এর এ সাব গ্রুপ, এটা হচ্ছে 2 এর এ সাব গ্রুপ, 3 এর এ কোথায় আছে? এটা হচ্ছে 3 এর এ সাব গ্রুপ, এটা হচ্ছে 4 এর এ সাব গ্রুপ, এটা হচ্ছে 5 এর এ, 6 এর এ, এটা হচ্ছে 7 এর এ, এবং এটা হচ্ছে 8 এর এ সাব গ্রুপ। ঠিক আছে, দেখো আমরা এর 8টা সাব গ্রুপ পেয়ে গেছি, এবার বাকি আছে কি বি এর 8টা সাব গ্রুপ। কিন্তু বি এর 8টা সাব গ্রুপের জন্য আমার কাছে ঘর কয়টা আছে? দেখো আমার কাছে ঘর আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আমার কাছে ঘর আছে 10টা, কিন্তু সাব গ্রুপ আছে কয়টা? বি সাব গ্রুপ কয়টা আছে? বি সাব গ্রুপ কয়টা আছে? 1 থেকে 8 পর্যন্ত 8টা। তাহলে 8টারে কেমনে 10টা দিয়া মিলাবো? মিলানোর জন্য খেয়াল করো, মিলানোর জন্য এটারে বলবো আমরা 1 এর বি, এটারে বলবো 1 এর বি। নরমালি 1 এর বি কত নম্বর ছিল? নরমালি 1 এর বি ছিল আমেরিকান সিস্টেমের 11 নম্বর গ্রুপটা। আমেরিকান সিস্টেমের 11 নম্বর গ্রুপটা হচ্ছে 1 এর বি। আমেরিকান সিস্টেমের যেটা 12 নম্বর গ্রুপ ছিল ইউরোপিয়ান সিস্টেমে, সেটার নাম হবে 2 এর বি। বুঝতে পারছো আমার কথা? আমেরিকান সিস্টেমে যে গ্রুপের নাম্বার ছিল 11, ইউরোপিয়ান সিস্টেমে সেই গ্রুপের নাম্বার হচ্ছে 1 এর বি। আমেরিকান সিস্টেমে যে গ্রুপের নাম্বার ছিল 12, ইউরোপিয়ান সিস্টেমে সেই গ্রুপের নাম্বার হচ্ছে 2 এর বি। সেম ভাবে এইগুলা 1 এর বি হয়েছে, 2 এর বি হয়েছে, এবার 3 এর বি স্টার্ট হবে এখান থেকে। এটা হচ্ছে 3 এর বি, এটা হচ্ছে 3 এর বি, এটা হচ্ছে 4 এর বি, এটা হচ্ছে 5 এর বি, 6 এর বি, এটা হচ্ছে 7 এর বি। এবার আসল কথাটা যেটা নিয়ে আমরা একটু আগে কোয়েশ্চেন করছিলাম, যে আমাদের কাছে সাব গ্রুপ আছে 8টা, কিন্তু এখানে গ্রুপ বাকি আছে 10টা। 8টা সাব গ্রুপ 10টা গ্রুপ দিয়ে কেমনে হবে? এই আমেরিকান সিস্টেমের 8 নাম্বার, আমেরিকান সিস্টেমের 9 নাম্বার এবং আমেরিকান সিস্টেমের 10 নাম্বার, এই 3টা গ্রুপকে ইউরোপিয়ানরা একত্রে 8 এর বি বলে। ইউরোপিয়ানরা 8, 9, 10 এই 3টাকে একত্রে বলে 8 এর বি। এই 3টা একত্রে হচ্ছে 8 এর বি গ্রুপ, 8 এর বি গ্রুপ। ওকে, আচ্ছা এই যে দেখো বি গ্রুপগুলো সবাই কোথায় চলে আসছে? এই মাঝখানের ঘরগুলোতে চলে আসছে না? শুধু এই মাঝখানের ঘরগুলোই বি গ্রুপ না? দেখো তো একটু ভালো করে খেয়াল করে দেখো তো, দেখো তো, শুধু এই মাঝখানের গুলাই হচ্ছে বি, এ পাশের গুলাও এ, এ পাশের গুলাও এ, শুধু এই মাঝখানের গুলা কি বি। এই মাঝখানের যারা বি তাদের সবার পরিচয়টাই কি? তাদের সবার পরিচয় হচ্ছে এদের সবার এখানে যে থাকবে তার নাম স্ক্যান্ডিয়াম, এখানে যে থাকবে তার নাম স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এদের সবার ইলেকট্রন বিন্যাস তোমরা করছিলা, তোমাদের মনে আছে? স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত সবার ইলেকট্রন বিন্যাসে তোমরা ডি অরবিট পাইছিলা, মনে আছে? থাকার কথা, তোমাদের যখন ইলেকট্রন বিন্যাস করতে দিয়েছিলাম আমি, তখন তোমরা স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করছিলা। সেখানে তোমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে লাস্টে পাইছিলা D1, জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে লাস্টে পাইছিলা D10। দেখো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু করে দেখি। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যাবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এরপরে আসবে 3p এর পরে 3d আসবে না, আসবে 4s, এরপরে আসবে 3d। 4s ইলেকট্রন যাবে দুইটা ইলেকট্রন বসানোর পরে 2, 2 দিয়ে 4, 6 4 10, 10 দিয়ে 12, 12 6 18, 18 দিয়ে 20টা হলো। তো ডি অরবিটে একটা ইলেকট্রন বাকি রয়ে গেছে, সেটার জন্য এখানে একটা এক্সট্রা 1 বসাই দিলাম। তো এবার খেয়াল করেন, ডি অরবিটে একটা ইলেকট্রন আছে, স্ক্যান্ডিয়ামে, টাইটেনিয়ামে 2টা আছে ডি অরবিটে, ভ্যানাডিয়ামে 3টা আছে, ক্রোমিয়ামে 4টা আছে, ম্যাঙ্গানিজেও 4টা আছে, ক্রোমিয়ামে 5টা আছে, ম্যাঙ্গানিজেও 5টা, ফেরামেও 5টা। ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজের ব্যাপারটা মজার, ক্রোমিয়ামেরও ডি অরবিটে 5টা, ম্যাঙ্গানিজেরও ডি অরবিটে 5টা, আবার ফেরামের ডি অরবিটে 6টা, কোবাল্টের ডি অরবিটে 7টা, নিকেলের ডি অরবিটে 8টা, কপার আর জিঙ্কের মধ্যে আবার মজা আছে, কপারের ডি অরবিটেও 10টা, জিঙ্কেরও ডি অরবিটে 10টা। দেখো এদের সবার ডি অরবিটে ইলেকট্রন আছে না? আছে। সেমভাবে এই ঘরের যেই মৌলগুলা, সেই মৌলগুলোর ডি অরবিটেও ইলেকট্রন আছে। এদের কারো ডি অরবিটে ইলেকট্রন নাই, এদের কারো ডি অরবিটে ইলেকট্রন নাই।
যাদের শুধুমাত্র ডি অরবিটে ইলেকট্রন গিয়ে শেষ হয়ে যাবে তারা অবস্থান্তর মৌল। বুঝো ব্যাপারটা? এখানে 2 এর এর যে মৌলগুলা তার ডি অরবিট আছে, এনারও ডি অরবিট, এনার ডি অরবিট নাই, এনার ডি অরবিট আছে, এনারও আছে, এনারও আছে, এনারও আছে, এনারও আছে, এনারও আছে, এনারও আছে, কিন্তু এদের ডি অরবিটটাই শেষ অরবিট না, এদের ডি অরবিটটাই শেষ অরবিট না, এদের ডি অরবিটের পরেও আরও আছে। যেমন এটা ডি অরবিট শেষ অরবিট না, এটা শেষ অরবিট হচ্ছে এস, এটা শেষ অরবিটও হচ্ছে এস। এদের ডি অরবিট আছে কিন্তু শেষ অরবিট কোনটা? এস অরবিট। এদের ডি অরবিটটাই হচ্ছে শেষ অরবিট। যাদের ডি অরবিটটাই শেষ অরবিট তারা হচ্ছে বি সাবগ্রুপ। দেখো, যাদের ডি অরবিটটাই সর্বশেষ অরবিট তারা হচ্ছে বি সাবগ্রুপ। যাদের ডি অরবিট সর্বশেষ অরবিট, যাদের ডি অরবিটই সর্বশেষ, তারা অবস্থান্তর মৌল এবং তাদেরকে বি সাবগ্রুপ বলে। যাদের ডি অরবিটই সর্বশেষ অরবিট তারা অবস্থান্তর মৌল, তারা অবস্থান্তর মৌল, তারা অবস্থান্তর মৌল। এবং অবস্থান্তর এই মৌলগুলোকে আমরা বলি বি সাবগ্রুপ, এবং অবস্থান্তর এই মৌলসমূহকে বলা হয়, এবং এই অবস্থান্তর মৌলসমূহকে বি সাবগ্রুপ বলা হয়। এই অবস্থান্তর মৌলসমূহকে বি সাবগ্রুপ ধরা হয়। ঠিক আছে, এই গেল আমাদের পর্যায় সারণীর মোটামুটি আইডিয়া। পর্যায় সারণীটা কেন বানানো হয়েছে? প্রথমেই বলছিলাম প্রত্যেকটা গ্রুপ সম্পর্কে জানার জন্য। একটা গ্রুপকে জানলেই ওই গ্রুপের যেই 6-7টা মৌলিক পদার্থ আছে তাদের সবাইকে জানা হয়ে যায়। যেমন এই গ্রুপে কয়টা মৌলিক পদার্থ আছে, এই গ্রুপে দেখো কয়টা পর্যায় আছে, একটা পর্যায়, দুইটা পর্যায়, তিনটা পর্যায়, 4টা, 5টা, 6টা, 7টা। প্রথম গ্রুপে 7টা ঘর আছে, তাহলে প্রথম গ্রুপে মৌলিক থাকবে 7টা। এখানে একটা মৌলিক পদার্থ হাইড্রোজেন, এখানে একটা মৌলিক পদার্থ লিথিয়াম, এখানে একটা মৌলিক পদার্থ সোডিয়াম, এখানে একটা মৌলিক পদার্থ পটাশিয়াম, এখানে একটা মৌলিক পদার্থ রুবিডিয়াম, এখানে একটা মৌলিক পদার্থ সিজিয়াম, লাস্টে একটা মৌলিক পদার্থ ফ্রান্সিয়াম। তো এই 7টা মৌলিক পদার্থ আছে গ্রুপ 1। তো তুমি যদি গ্রুপ 1কে জানো এই 7টাকে জেনে যাবা। আবার গ্রুপ 2-এ বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনশিয়াম এরকম আছে। এই 2 নাম্বার গ্রুপকে জানলে তোমার 2 নাম্বারে যে 6টা আছে তাদেরকে জানা হয়ে যাবে। 1 নম্বরে আছে 7টা, 2 নম্বরে আছে 6টা, 3 নম্বরে আছে 1, 2, 3, 4, 5টা, 4 নম্বরেও আছে 5টা। একটু খেয়াল করো কয়জনের কোন কোন গ্রুপে 5টা করে আছে। 3-এর বি থেকে শুরু করে 8-এর বি, 3-এর বি থেকে, সরি 3-এর বি না, অ্যাকচুয়ালি শুরু হবে 1-এর বি থেকে শুরু করে 8-এর বি পর্যন্ত, 1-এর বি থেকে শুরু করে 8-এর বি পর্যন্ত সবগুলাতে পর্যায় আছে কয়টা করে? সবগুলাতে পর্যায় আছে একটা পর্যায়, 2টা পর্যায়, 3টা পর্যায়, 4টা পর্যায়, 5টা। 1টা পর্যায়, 2টা পর্যায়, 3টা পর্যায়, এরকম করে 1-এর বি থেকে 8-এর বি পর্যন্ত 5টা পর্যায় আছে। তাহলে 5টা পর্যায়ে টোটাল মৌলিক পদার্থ কয়টা হবে? গ্রুপ আছে এখানে 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 গ্রুপ আছে এখানে টোটাল 10টা। 10টা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে 5টা করে পর্যায়, তাহলে এখানে থাকবে টোটাল 50টা মৌলিক পদার্থ। কিন্তু এখানে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড নামে 2টা আলাদা আলাদা গ্রুপ আছে। ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড নামে 2টি আলাদা আলাদা গ্রুপ আছে। ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড নামে 2টি আলাদা আলাদা গ্রুপ আছে। এই ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইডের অবস্থানটা কোথায়? পর্যায় সারণীর 52 আর 53 নম্বরে একটু দেখতেছি, দাঁড়াও। পর্যায় সারণীর 57 থেকে 71, 57 থেকে 71, মনে করো এই ঘরটাতে একসাথে 57 থেকে 71 নম্বর মৌলিক পদার্থকে বসানো হয়েছে। আবার এই ঘরটাতে 89 থেকে 103 পর্যন্ত, 89 থেকে 103 পর্যন্ত মৌলিক পদার্থগুলোকে বসানো হয়েছে। এখন একটা ঘরে কি এতগুলোকে বসানো যাবে? যাবে না। 57 থেকে 71 এদেরকে সবাইকে একটাতে বসানো হয়েছে, মানে 57 নম্বর মৌলিক, 58 নম্বর মৌলিক, 59 নম্বর মৌলিক, সবাইকে 71 পর্যন্ত সবাইকে এখানে। আবার 89 থেকে 90, 91, 92 এরকম করে 103 নম্বর মৌলিক পর্যন্ত সবাইকে এই ঘরে বসানো হয়েছে। এখন এদেরকে তো একটা ঘরে বসানো যায় না, তাই 57 থেকে 71কে আমরা পর্যায় সারণীর, মেইন পর্যায় সারণীর নিচে লিখি। মেইন পর্যায় সারণীর নিচে 57 থেকে 71কে বসানো হয়। 57 থেকে 71 এই
যেই 15টা আছে 57 থেকে 71 যে 15টা আছে 57 থেকে 71 কয়টা হয় দেখো 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 কয়টা হয়েছে 12 13 14 15 15টা হয়েছে। তাহলে 57 থেকে 71 এই 15টারে বলে ল্যান্থানাইট, এই 15টারে বলে ল্যান্থানাইট, এদেরকে বলে ল্যান্থানাইট সিরিজ। আবার 89 থেকে 103, 89 থেকে 103 এদেরকে সবাইরে বলে অ্যাক্টিনাইট, এদের সবাইরে একত্রে বলে অ্যাক্টিনাইট সিরিজ। ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট একটা ঘরের মধ্যে এদেরকে বসানো হয়েছে, কিন্তু একটা ঘরে এদেরকে জায়গা না হওয়ার কারণে মেইন পর্যায় সারণীর নিচে আলাদা করে দুইটা ছক এঁকে ল্যান্থানাইটের জন্য এরকম একটা ছক বানানো হয়েছে, অ্যাক্টিনাইটের জন্য এরকম একটা ছক বানানো হয়েছে। এই ছকে 15টারে বসানো হয়েছে ল্যান্থানাইটের, এই ছকে অ্যাক্টিনাইটের 15টারে বসানো হয়েছে। ঠিক আছে, তো এটা ছিল টোটাল এগুলো। হ্যাঁ হ্যাঁ, এদের সবার ধর্মটা মোটামুটি একই রকম, এই জন্য এদের সবাইকে এক জায়গায় না রেখে যদি এখানে বসানো হয়, যেমন 57 পরে তুমি যদি 58টার এখানে বসাইতে চাও, 58টা এই গ্রুপের ধর্মের সাথে ম্যাচ করে না, 58 নম্বর মৌলিকটা এনার সাথে ম্যাচ করে না, এই জন্য 58টাকে এখানে দেওয়া যাইতেছিল না। আবার 89 পরে যে 90টাকে এখানে বসানো যাচ্ছিল না, কারণ 90 এর যে ধর্ম সেই ধর্মের সাথে টাইটেনিয়ামের গ্রুপের ধর্মের মিলতেছিল না। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এজন্য 57 থেকে 71 এদেরকে এক ঘরে রাখতে হবে, কারণ এক ঘরে রাখলেই 57 থেকে 71 ধর্ম যা, এদের ধর্ম সবার তাই। আবার 89 থেকে 103 ধর্ম যা, এই গ্রুপের ধর্ম তাই। এখন 103 এই গ্রুপের বাইরে তো বসানো যাবে না, 89 এই গ্রুপে রাখতে হবে, 90 এই গ্রুপে রাখতে হবে, 91 এই গ্রুপে রাখতে হবে, কারণ তাদের সবার ধর্ম এক। এজন্য সবাইকে একত্রে একটা ঘরের মধ্যে বসাইছে, একটা ঘরের মধ্যে বসায়া 89 থেকে 103 সবগুলোকে একটা ঘরকে নিচে লিখে এক্সপ্যান্ড করে দিয়েছে। বুঝছো ব্যাপারটা? এই গেল আমাদের ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজের ব্যাপার। ধন্যবাদ তোমারে। তো এবার পর্যায় সারণীর অবস্থান্তর মৌলগুলার সংখ্যাটা টোটাল হিসাব করে ফেলো তো। অবস্থান্তর মৌল টোটাল কয়টা আছে দেখো, আমরা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আমেরিকান সিস্টেমে দেখছি 10টা গ্রুপ আছে। প্রত্যেকটা গ্রুপে 1 2 3 4 1 2 3 4 5 5টা করে মৌলিক পদার্থ আছে। তাহলে 10টা গ্রুপে মৌলিক পদার্থ থাকার কথা 50টা, কিন্তু এই দুইটা গ্রুপে তুমি আপাতত খালি ধরো, এই দুইটা গ্রুপে খালি ধরলে 50 থেকে 2 বাদ দিয়ে দাও, থাকবে 48। এবার এই দুইটা গ্রুপের নিচে আমরা এই গ্রুপের জন্য পাইছি 15টা, এই গ্রুপের জন্য পাইছি 15টা, তাহলে এখানেও আছে 15, এখানেও আছে 15, 15 15 আরও হলো 30। তাহলে অবস্থান্তর মৌল টোটাল কয়টা? 78টা। এখানে এই জায়গায় টোটাল অবস্থান্তর মৌল কয়টা আছে? 78টা। লিখে ফেলো, অবস্থান্তর মৌল মোট 78টি। অবস্থান্তর মৌল মোট কতগুলো? 78টি। এবার পর্যায় সারণীতে মোট 118টা আছে, 118টা আছে। এর মধ্যে থেকে 78টা যদি আমরা বাদ দিয়ে দেই, 8 থেকে 8 গেলে 0, 11 থেকে 7 গেলে 4, বাকি 40টা আছে এই জায়গায়, এই গ্রুপগুলোতে বাকি 40টা। চলো হিসাব করি বাকি 40টা, 1 2 3 করে গুনি। এখানে আছে 7টা, এখানে আছে 6টা, 7 6 13টা, 13 আর 6 19, 19 আর 6 25, 25 আর 6 31, 31 আর 6 37, 37 আর 6 43, 43 আর 7 50, বেশি হয়ে গেল। বেশি হয়ে গেল কেন? চারটা হয়, 1 2 আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে আরেকটা হবে, এখানে আরেকটা হবে, এখানে 4টা। তো এখানে 4টা নিলে 1 2 3 4, তাহলে এখানে হবে 4 10 40টা। 40টা থেকে 2টা বাদ দিয়ে দিব, থাকবে 38। 38-এর সাথে 30 যোগ করব, তাহলে অবস্থান্তর মৌল 68টা না 78টা। কারেকশন করো, অবস্থান্তর মৌল সর্বমোট আছে 68টা। অবস্থান্তর মৌল সর্বমোট আছে 68টা। আর অবস্থান্তর মৌল বাদে অন্যান্য যে স্বাভাবিক মৌল সেগুলো কয়টা আছে? এখানে আছে 7টা, এখানে আছে 6টা, 1 2 3 4 5 6 7, এসে হয়ে গেছে 1 2, আগেই ঠিক ছিল। তাহলে 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13,
7 6 7 13, 13 আর 6 19, 19 আর 6 25, 25 আর 6 31, 31 আর 6 37, 37 আর 6 43, 43 আর 6 43 আর 6 49, 7 6 7 13, 7 6 7 13, 13 আর 6 19, আমাদের 117টা হয় কেন? 8 9 7, হাতে থাকে 1, 1 4 5, 5 6 11, 117। তাহলে অবস্থান্তর মূল 69টা। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সবই তো ঠিক আছে। তাহলে এখানে সামহাও 69 আসবে, এখানে সামহাও 69 আসবে। 68 মাঝখানে, এখানে না, এখানে হচ্ছে 4টা করে, 1 2 3 4, 4টা করে। এই দাগটা বাদ দিয়ে দাও। মাঝখানের ঘরটা অ্যাকচুয়ালি শুরু হবে এখান থেকে, এই ঘরটার বাদ দিয়ে দিলে হয়ে যাবে আমাদের মাঝখানের ঘরটা। এটা তাহলে আছে। তো এই হচ্ছে আমাদের পর্যায় সারণীটা। আমাদের বইয়ের 65 নম্বর পেজে এই পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, যে পর্যায় সারণীর কোন গ্রুপে কয়টা করে মৌলিক পদার্থ আছে। বইয়ের 65 নম্বর পেজে, 65 নং পেজে দেওয়া আছে কোন গ্রুপে কয়টা করে মৌলিক পদার্থ আছে। গ্রুপ 1-এ আছে 7টা, গ্রুপ 2-এও আছে 7টা। তাহলে গ্রুপ 1 ও 2, গ্রুপ 1 আর 2 এদের কাছে মৌলিক পদার্থ আছে 7টা করে। গ্রুপ 2 3 4 5 6 7, গ্রুপ 2 থেকে 7 পর্যন্ত এখান থেকে এটা হচ্ছে গ্রুপ 13 আমেরিকানের 13, এটা হচ্ছে গ্রুপ 17 আমেরিকানের 17, 13 থেকে 17 সবার মধ্যে আছে 6টা। গ্রুপ 1-এ আছে 2টা, 1-এ আছে 7টা, 2-এও আছে 7টা। 13 থেকে 17 এদের মধ্যে আছে কয়টা করে? 13 থেকে 17 এদের মধ্যে আছে গ্রুপ 18টা। 13 থেকে 17 গ্রুপগুলোতে টোটাল মৌলিক পদার্থ প্রত্যেকটাতে 6টা করে আছে। 1 2 3 4 5 6, সবার কাছে 6টা করে মৌলিক পদার্থ আছে। আর এখানে অবস্থান্তর মৌল যেগুলা, সেগুলোর প্রত্যেকটা গ্রুপে 4টা করে আছে। তোমরা নিজেরাই বলছিলে একটু আগে 4টা করে আছে, এটা বুঝার কথা। এখানে আছে 1টা 2টা 3টা 4টা, বুঝতে পারছি? তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 3 থেকে 10, গ্রুপ নাম্বার 3 থেকে 10 সবগুলো গ্রুপে আছে 4টা করে। 13 থেকে 17 সবগুলো গ্রুপে আছে 6টা করে। 1 থেকে 2 সবগুলো গ্রুপে আছে 7টা করে। দেখো সবগুলো গ্রুপের হিসাব হয়ে গেছে। 1 থেকে 2 হয়েছে, 3 থেকে 10 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, 3 থেকে 10 হয়েছে, 11 12 বাকি আছে। 1 থেকে 2 হয়েছে, 3 থেকে 10 আছে, 3 থেকে 10, 3 4 5 6, হ্যাঁ 11, 3 থেকে 10 না, 3 থেকে 12, 3 থেকে 12 সবার আছে 4টা করে। এটা হচ্ছে 3 নম্বর গ্রুপ, এটা হচ্ছে 12 নম্বর গ্রুপ। 3 থেকে 12 প্রত্যেকটা গ্রুপে আছে 4টা করে। হ্যাঁ 13 থেকে 17 প্রত্যেকটা গ্রুপে 6টা করে। 1 আর 2 এই দুইটা গ্রুপে হচ্ছে 7টা করে। তো এগুলো জাস্ট এমসিকিউর জন্য তোমাদের পড়তে হবে। গ্রুপ 3-এ আছে 6টা। আচ্ছা গ্রুপ 3, এটা হচ্ছে গ্রুপ 3 আমেরিকানের গ্রুপ 3 যেটা, সেটাতে আছে 4টা। গ্রুপ 3-এ মৌলিক পদার্থ আছে 4টা, অ্যাকচুয়ালি 4টা না, এখানে আবার এই যে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড আছে না। দেখো এখানে ল্যান্থানাইড আছে, ল্যান্থানাইডে কয়টা আছে? 15টা। এখানে অ্যাক্টিনাইড আছে, অ্যাক্টিনাইডে কয়টা আছে?
15টা। এই ঘরে কয়টা আছে? একটা। আবার এই ঘরে কয়টা আছে? একটা। তাহলে কয়টা হইল 3 নম্বর গ্রুপে? 1 1 2, 2 আর 30 32। তাহলে শুধু 3 নম্বর গ্রুপটা স্পেশাল, আমরা 4 থেকে 12 হিসাব করব। 3 নম্বর গ্রুপটা স্পেশাল। 3 নম্বর গ্রুপে ল্যান্থানাইট আছে, অ্যাক্টিনাইট আছে, এই জন্য 3 নম্বর গ্রুপটা স্পেশাল। 3 নম্বর গ্রুপে একাই আছে 32টা, সবচেয়ে বড় গ্রুপ। কেউ যদি জিজ্ঞেস করে পর্যায় সারণীর সবচেয়ে বড় গ্রুপ কোনটা, তোমরা কি বলতে পারবা? 3 নম্বরটা। এটাতে কয়টা মৌলিক পদার্থ আছে? 32টা। 3 নম্বর গ্রুপের পরে কোন গ্রুপটা বড়? 3 নম্বর গ্রুপের পরে পরবর্তী লার্জেস্ট গ্রুপ কোনগুলা? পরবর্তী লার্জার গ্রুপগুলো হচ্ছে 1 এর এ আর মানে 1 আর 18 নম্বর। আমেরিকান সিস্টেমের 1 আর 18 নম্বর হচ্ছে পরবর্তী বড় গ্রুপ। 1 নম্বর গ্রুপেও আছে 7টা, 2 নম্বর গ্রুপেও আছে 7টা। এরপরে বড় গ্রুপ হচ্ছে 2 থেকে, এখানে 2 আর এখানে 13 থেকে 17। 2 আর 13 থেকে 17। এটারে 2 বলবো না তো, এটারে বলবো 1 আর 18। 1 আর 18তে আছে 7টা, 13 থেকে 17। এরা হচ্ছে থার্ড লার্জেস্ট গ্রুপ, এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট গ্রুপ, এটা হচ্ছে লার্জেস্ট গ্রুপ, আর এটা সবচেয়ে স্মলেস্ট গ্রুপ। 4 থেকে তোমাদের বইতে হ্যাঁ এরকম ছক আকারে এরকম সিরিয়াল করে ইনফরমেশন আকারে দেওয়া আছে 65 নম্বর পেজে, এটা তোমরা পড়ে ফেলবা। তোমাদের নেক্সট দিনের পড়া হচ্ছে আজকে, তোমাদের বইতে দেওয়া আছে আমেরিকান সিস্টেম, সিএএস সিস্টেমটা দেওয়া আছে, এই সিএএস সিস্টেমটা দেওয়া আছে। আচ্ছা, বই থেকে আইইউপিএসসির ফুল ফর্মটা তোমরা পড়ে নিও, পরীক্ষায় জ্ঞানমূলক কোয়েশ্চেনে আইইউপিএসসির ফুল ফর্মটা আসে। আইইউপিএসসির পূর্ণরূপ কি লিখে নাও, আইইউপিএসসির পূর্ণরূপ ইন্টার, পেয়েছো? গুড। পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি হয়েছে। ইউনিয়ন অফ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো আইইউপিএসসির 2টা ভার্সন। আইইউপিএসসির একটা ওল্ড ভার্সন আছে, একটা নিউ ভার্সন আছে, ঠিক আছে? ওল্ড ভার্সনটা ফলো করে হচ্ছে ইউরোপিয়ানরা, নিউ ভার্সনটা ফলো করে হচ্ছে আমেরিকানরা। আইইউপিএসসি নিউ ভার্সন যেটা, সেটারই মডিফাই করে সিএস বলা হইতেছে। যাই হোক, আমাদের এখানে আজকে আলোচনা এই পর্যন্তই। তোমাদের কাজ হচ্ছে বইয়ের, মেন বইয়ের পেজ নাম্বার 61 থেকে শুরু করে 65 পর্যন্ত পুরোটা কমপ্লিট করা। নেক্সট দিন আমরা 66 নাম্বার পেজ থেকে বেসিক শুরু করব। বইয়ের 61 নাম্বার পেজ থেকে 66 নাম্বার পেজ পর্যন্ত পড়া থাকলো। যত এমসিকিউ আছে, মুখস্থ করার মতো যত ইনফরমেশন আছে, সব তোমাদের পড়া। বইয়ের 61 নাম্বার পেজ থেকে 65 নাম্বার পেজ পড়া, লিখে নাও। মেন বইয়ের পেজ 61 থেকে 65। ঠিক আছে, আজকে আমাদের পড়া এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী নেক্সট ক্লাসে পরশুদিন। আমরা পিরিয়ডিক টেবিলের নেক্সট লেকচার নিয়ে পরশুদিন হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।